প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 6। মে আই কাম ইন? নিজ চেম্বারে কাচের জানালার কাছে দাঁড়িয়ে ব্যস্ত শহরের ব্যস্ততা দেখছিল আর থেকে থেকে কফির মগে ঠোঁট ছোঁয়াচ্ছিল তুর্য। হঠাৎ মেয়েলি সুমধুর কণ্ঠে মনোযোগে বিঘ্ন ঘটে তার। সবার কাছে কণ্ঠটা সুমধুর হলেও তার কাছে সেই মিষ্টি কণ্ঠস্বর মধুতে থাকা মৌমাছির মতো। তাই অনিচ্ছা সত্ত্বেও একই কায়দায় বাইরের দিকে দৃষ্টি রেখে বলল, ইয়েস। যদিও মেয়েটা অনুমতি পাবার আগেই দরজা ঠেলে ঢুকে পড়েছে। তার হাতে 2 কাপ কফি। একটা তুর্যের দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, একটা আপনার। তুর্য ঘাড় ঘুরিয়ে নিজের হাতের মগ চোখের ইশারায় দেখালো। মানে সে খাচ্ছে আর মুখে বলল, এনি প্রবলেম? মেয়েটা মুখে হাসি লেপটেই বলল, প্রবলেম ছাড়া আসা যাবে না। আপনি কিন্তু বসতেও বললেন না। মেয়েটার নাম আয়রা। 6 মাস হয়েছে এই হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছে। দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো পুরুষের নজর কাড়বে। তবে সে এসে থেকেই তুর্যের প্রতি একটু বেশিই খেয়াল রাখে, যেটা তুর্যের মোটেও পছন্দ না। রক্তি থাকা সত্ত্বেও নিজের জন্য বরাদ্দ চেয়ারের দিকে এগোতে এগোতে তুর্য বলল, প্লিজ সিট। মেয়েটা বসে হাতের মগ দুটো সামনে থাকা টেবিলে রেখে তুর্যের সাথে আলাপচারিতা শুরু করল। তবে পেশাগত বিষয়ের চেয়ে ব্যক্তিগত বিষয়ের প্রতি বেশি আগ্রহ তার। তুর্য কখনো কখনো কিছু প্রশ্ন স্কিপ করছে তো কখনো কখনো উত্তর দিচ্ছে। কথাবার্তার এক পর্যায়ে আয়রা বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক আ কোশ্চেন? মাথা নাড়িয়ে সাই জানালো তুর্য। অনুমতি পেয়ে মেয়েটা বলল, আর ইউ ম্যারিড? সে যেটা গেজ করেছিল সেটাই হলো, তাই আর অবাক হলো না। তবে মনে মনে ভবিষ্যৎ প্রশ্নগুলো আন্দাজ করে ফেলল সে। আর সেই অনুযায়ী উত্তরও রেডি করে বলল, নো। গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? নো বাট এঙ্গেজড। মেয়েটা বোধহয় এমন উত্তর আশা করেছিল না, যেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বিয়েটা কবে সারছেন? সময় হলেই। ড্রয়িং রুমের সোফায় উপর টানটান হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে আহি। মাথাটা তাহির কোলের উপর। শান্ত আর প্রান্ত তার 2 হাত ম্যাসাজ করছে। তবে এত সব কেন করছে? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। এই তো মিনিট 20 আগে আহি বসে বসে টিভি দেখছিল। তখন তাহি, শান্ত আর প্রান্ত এসে বলল, আহিপু, তুমি নাকি ভাইয়ার সাথে যাচ্ছ? আমাদেরও নিয়ে যেতে বলো না। এ তো মেঘ না চাইতেন বৃষ্টি, সেও সুযোগের সদ্ব্যবহার করল। মনে মনে কিছু একটা ভেবে বলল, আচ্ছা বলবো, তার আগে আমার শরীরটা একটু ম্যাসাজ করে দে তো। কেমন যেন ম্যাচম্যাচ করছে। তারাও ঘুরতে যাওয়ার লোভে কাজ শুরু করে দিয়েছে। এরপরে যা হয় দেখা যাবে। ভাগ্যিস কাল তুর্যের কাছে কট খাওয়ার সময় বিচ্ছু 3টা বাড়িতে ছিল না। তাহলে কি আর এত আরাম করতে পারত? তুর্য ভাইয়ের রুম থেকে একটা উকি দিয়ে এসে না হয় বলবে, তুর্য ভাই, তোদের নিতে রাজি হচ্ছেন না রে। সেই দুঃখকে আমিও গেলুম না। শান্তরা রক্ত হলেও কিচ্ছুটি বলছে না। তাদের একটি কথা তুর্য ভাইয়ের সাথে ঘুরতে না যাওয়ার কারণ হতে পারে সেই এভাবে আরও কিছুক্ষণ পার হল। তুর্যকে বাড়ি ফিরতে দেখে শান্ত ফিসফিসিয়ে বলল, আহিপু, তুর্য ভাই এসেছেন, কথাটা বল। তুর্য ড্রয়িং রুমের কাহিনী দেখে কিছুটা অবাক হল, কিন্তু কিচ্ছু বলল না। ভ্রু কুচকে একবার করে সবকটা দিকে চোখ বোলাল। ফোনে কথা বলছিল বলে কিছু বলল না বোধ হয়। আহি তড়িঘড়ি করে উঠে বলল, কোথায় কোথায়? প্রান্ত বলল, ওই তো উপরে চলে যাচ্ছেন। দ্রুত বলো। আহি যেন হাফ ছেড়ে বাঁচল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রুমে গিয়ে পার্সোনালি বলবো। তোরা যা করছিলি আবার শুরু কর বলেই আবার শুয়ে পড়ল সে। মারুফা বেগম 10 মিনিট আগে আহিকে পড়তে বসিয়ে নিজ রুমে গিয়েছিলেন। মেয়েটা পড়ছে কিনা সেটা পরখ করে দেখতে আবার তার রুমে গিয়ে দেখলেন সে রুমে নেয়। পরপর পারভিন বেগম, লতা বেগমের রুমে খুঁজে এসে না পেয়ে ড্রয়িং রুমে আসলেন।
এসেই মেয়েকে এভাবে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে দেখে বললেন, এই তোকে আমি পড়তে রেখে এসেছিলাম। আহি মায়ের দিকে তাকিয়ে বলল, আরে আম্মু কোচিংয়ে ভর্তি হই তারপর থেকে পড়ব। এখন থেকে পড়লে যে পড়াটা একটু এগিয়ে থাকবে। যা বই নিয়ে বসো। শান্ত প্রান্তদের দিকে তাকিয়ে তিনি আবার বললেন, আর তোরা এভাবে ওর সেবা করছিস? ঘটনা কি? ঘটনা কিছু না আম্মু, আর আমি পড়া বুঝছি না কিভাবে পড়ব বলো। তড়িঘড়ি করে কথাটা বলল আহি। কেন না, একবার যদি মারুফা বেগম বলে ফেলেন ওকে নেয় কে তার ঠিক নেয়, আর ও তোদের নেবে, তাহলে আজকে আর তার রক্ষে থাকবে না। শান্ত প্রান্ত মেয়ে রে তার মেরুদণ্ড বেঁকিয়ে তবে খা, নয়তয় হবে। তাহলে কি পরীক্ষা দিয়েছিস? আরে আম্মু, রিপ্রোডাকশন বুঝছি না, এটা আমাদের সিলেবাসে ছিল না। তুর্য এসেছে, যা বই নিয়ে ওর কাছে যা, বুঝিয়ে দেবে। ছি, শেষে কিনা এসব বুঝতে সে তুর্যের কাছে যাবে? রে গেলেও না। আর এটা তো ডাহা মিথ্যা কথা, সে তো বই খুলেও দেখেনি। মায়ের কাছ থেকে বাঁচতে কথাটা বলেছে। আম্মু দেখো না, তুর্য ভাই আমাকে খালি কি করে। এখন গেলে আবার কবে? চল, আমি বলে দিচ্ছি। তুই গিয়ে কোনো দুষ্টুমি করবি না বলে দিলাম। আহিনাকে কান্না করতে করতে বলল। আম্মু। মারুফা বেগমের চোখের দিকে তাকিয়ে আর কথা বাড়াতে পারল না, চুপ করে গেল। এখন তার একটাই গান গাইতে মন চাইছে, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। মায়ের সাথে না পেরে গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান বই হাতে তুর্যের রুমের সামনে গিয়ে দাঁড়াল। মারুফা বেগম দরজার বাইরে থেকে বললেন, তুর্য। তৎক্ষণাৎ উত্তর ভেসে এলো, জি মেজো মা, ভিতরে আসুন। এই ডাকটা যদি মারুফা বেগম না দিয়ে আহি দিত তাহলে প্রথম ডাকেই জীবনেও সাড়া দিত না তুর্য। কয়েকবার ডাকার পর তবে সাড়া দিত। তাও কি টখিতে মেয়ে, যা যে বলতো, কি সমস্যা? কখনো কখনো তো মুখের উপর না ও বলে দেয়। তুর্য মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় তোয়ালে চালাচ্ছে। মারুফা বেগম আহিকে নিয়ে ভেতরে গিয়ে বললেন, দেখতো আহি কোন পড়া বুঝছে না, একটু বুঝিয়ে দে তো বাবা। তুর্য আয়নার ভিতর দিয়ে আহির দিকে তাকিয়ে বলল, কি বুঝছিস না? আহি একটু ভেবে বলল, হাইড্রা। মারুফা বেগম আহির দিকে তাকিয়ে চোখরা নিয়ে বললেন, মা, রব এক থাবা নিচে যে বলে এলি কি প্রোডাকশন যেন বুঝছিস না? আম্মু যাও তো, আমি বুঝে নিব। শোন তুর্য, বেশি দুষ্টুমি করলে দিবি 2 ঘা লাগিয়ে। মাংস তোর, হাড্ডি আমার। মারুফা বেগম তুর্যের দিকে তাকিয়ে কথাটা বলে বেরিয়ে গেলেন। তিনি যেতেই তুর্য হাতের তোয়ালেটা আহির দিকে ছুঁড়ে রে বলল, যা টাওয়ালটা মেলে দিয়ে আয়। আহি মুখ থেকে তোয়ালে সরাতে সরাতে বলল, তুর্য ভাই, আমি পড়তে এসেছি, আপনার চাকরগিরি করতে আসিনি। তোর মা কি বলে গিয়েছেন মনে নেয়? হাড্ডি তার, মাংস আমার। বেশি কথা বললে সব মাংস কেটে রেখে হাড্ডি প্যাকিং করে দিয়ে আসব। আপনার কাজ আমি কেন করব? মাস গেলে বেতন দেন? একটা কানের দুল চাইলেও তো কিনে দেন না। তোকে আমি কেন পড়াবো? তুই মাস গেলে বেতন দেস আমাকে? আমি ইনকাম করি নাকি? আমি তোকে জুয়েলারি কিনে দিতে ইনকাম করি? আহি আর কথা না বলে মুখ কেটে তোয়ালেটা বেকনিতে মেলে টেবিলে এসে বসল। যত যাই বলুক না কেন এই কিপটা লোক জীবনেও কিছু কিনে দিবেন না। শুধু শুধু চেয়ে চেয়ে মানিত হতে হয় বারবার। তুর্য আরেকটা চেয়ার টেনে বসতে বসতে বলল, একদম ভুল ভালো পড়া বের করবি না, মেজো মাকে যেটা বলে এসেছিস সেটাই বের করবি। এটা কি বললেন তুর্য ভাই? আহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে সে তুর্যের সামনে ওই পড়া বের করবে? যতই হোক বড় ভাই তো, সে একবার সহায় দৃষ্টি মেলে তুর্যের দিকে তাকাল। তুর্য সদ্য গোসল করে আসার দরুন টি শার্টের বুকের কাছের কিছু অংশ ভিজে আছে। ঘাড় বেয়ে পানি পড়ছে দেখে আহি নিজের ওড়নার এক প্রান্ত হাতে নিয়ে চেয়ার থেকে উঠে তার আরও একটু নিকটে গিয়ে ঘাড় বেয়ে গড়িয়ে পড়া পানি মুছতে মুছতে বলল,
আপনার গায়ের পানিতে আমার বই ভিজে যাবে তো। তুর্য তৎক্ষণাৎ আহিকে জো রে ধা কা মেরে সরিয়ে মোকে বলল, দূরে সর, আহি। ঘটনার আকস্মিকতায় তুর্য চেয়ারসহ কিছুটা হেলে পড়েছে আর আহিছি টকে অপর চেয়ারে গিয়ে পড়েছে। এজন্যই মানুষের উপকার করতে নেই। ভালো বলে পানি মুছে দিচ্ছিল। কি জোরেই না ধা কাটা দিল, যদি ফ্লোরে পড়ে যেত সে। নির্ঘাত মাথাটা ফেটে যেতে। ভালোই হতো সুস্থ হয়ে তুর্যের নামে অ্যাটেম্প টু মার্ডার এর একটা মামলা ঠুকে দিত। তখন বুঝতো ঠেলা। সমস্ত ঘর অন্ধকার করে রকিং চেয়ারে বসে একবার সামনে তো আরেকবার পিছনে ঝুলছেন লায়েক শিকদার। চেহারায় বিষণ্ণতার ছাপ। হয়তো অতীত নিয়ে ভাবছেন। আজকের দিনেই তিনি তার জীবনের মূল্যবান সবকিছু হারিয়েছিলেন। সবকিছু। লায়েক শিকদার যখন অতীত নিয়ে ব্যস্ত তখনই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন এক নারী। তিনি ভালো করেই জানেন নারীটিকে, তাই আর চোখ খুললেন না। মহিলাটি নরম কণ্ঠে বললেন, মা তোমার সাথে কথা বলতে চান। আচ্ছা বলবো, একই কায়দায় থেকে উত্তর দিলেন তিনি। এবার আর নরম কণ্ঠে নয়, কণ্ঠেতে আর অধিকার নিয়ে মহিলাটি বললেন, আচ্ছা বলবো, গত 15 দিন ধরে একই কথা বলে যাচ্ছ। একবারও গিয়েছ বৃদ্ধা মহিলাটির কাছে? মানুষের হায়াত মৌতের কথা কিছু বলা যায়? গর্জে উঠলেন লায়েক শিকদার। গত 27 বছর ধরে তিনিও একই কথা বলে যাচ্ছেন। এক কথা বারবার শুনতে ভালো লাগে না আমার, শাহানা। যেটা কোনোদিন সম্ভবই না সে কথা বলার জন্য তিনি ডাকেন কেন আমাকে? কেন সম্ভব নয়? আর সম্ভবই যখন নয় তাহলে ঘটা করে আজকের দিনেই কেন এত শোক পালন করো? কেন নিজেকে এন্ধি করে রাখো? পরিকল্পনা তো কম করো না দুই ভাইয়ে মিলে, তাহলে সফল কেন হতে পারো না? নাকি তোমার নৈতিক চালগুলো সফল হোক তুমি নিজেই চাও না? স্বামীর মতোই জি কণ্ঠে বলতে শুরু করলেন শাহানা শিকদার। তার প্রতিটা কথা যতটা না ইদ্ধ ঘরের দেয়ালে দেয়ালে বাড়ি খাচ্ছে, তার থেকে অধিক বাড়ি খাচ্ছে লায়েক শিকদারের হৃদয়। দয়া করে আমাকে একা থাকতে দেও শাহানা। সারা জীবন একাই থাকো। মৃত্যুর আগ পর্যন্ত এই কামনাই করি। লায়েক শিকদার মুখে একটা ইচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, এটাই আমার সঙ্গী। তোমার কামনা না করলেও চলতো। সামনে বই আর খাতা রাখা। তুর্য কখনো বইয়ে দেখাচ্ছে তো কখনো খাতায় ডায়াগ্রাম করে করে আবার চিত্র এঁকেও বোঝাচ্ছে। টপিক হিউম্যান রিপ্রোডাকশন। তুর্য খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো বোঝালেও আহি সেটা স্বাভাবিকভাবে বুঝতে পারছে না। মনের ভুলেও স্বেচ্ছায় বই বা খাতার দিকে তাকাচ্ছে না সে। তুর্যের মপ খেয়ে খেয়ে মাঝে মাঝে একটু আধটু দেখছে এই যা। তুর্য ভাই এত স্বাভাবিকভাবে কি করে বোঝাচ্ছে সেটাই ভেবে পাচ্ছে না সে। পড়ার টেবিল থেকে ওঠার জন্য হাঁসফাঁস করছে আহি। প্রথমবার যখন তুর্য টপিকটা বুঝিয়ে তাকে বুঝেছে কিনা সেটা জিজ্ঞেস করেছিল, সে বলেছিল বুঝেছে। কিন্তু তুর্য কিভাবে যেন বুঝে ফেলেছিল সে ঘোড়ার ডিমটাও বোঝেনি। তাই পরখ করতে বলেছিল। কি বুঝেছিস, বোঝা আমাকে। তখনই সে তোতলাতে শুরু করে দিয়েছিল। তাই এখন আর মিথ্যা কথাও বলতে পারছে না। আবার যদি বলে বুঝিয়ে দে তখন কি বোঝাবে সে? এদিকে তুর্য 1.5 ঘন্টা ধরে এই এক টপিক বোঝাচ্ছে। বারবার বোঝাতে বোঝাতে রক্ত সে। এমনিতেই তার ধৈর্য খুব কম। তারপর এক পড়া এই নিয়ে 5 বার বুঝিয়েছে। তবুও ব্যর্থ। একে তো বাড়ি ফিরে রেস্ট নিতে পারেনি, তার উপর এক পড়া বারবার বোঝাতে কার ভালো লাগে? গে মাথা ব্যথা করতে শুরু করেছে তার। সচরাচর তুর্য কাউকে পড়াতে চায় না। তবে আহি দুষ্টু হলেও একটা জিনিস একবার সেখানে সর্বোচ্চ 2 বার বোঝালেই বুঝে যায়। তাহলে এখন কি হয়েছে এই মেয়ের? সে নিজের চেপে পড়াটা আরও একবার বুঝিয়ে তো কণ্ঠে বলল, এবার বুঝেছিস? আহি বরাবরের মতো 2 পাশে মাথা নাড়ল। যার অর্থ সে বোঝেনি। বুঝবে কিভাবে? সে তো পড়ায় মনোযোগী হতেই পারছে না।
তুর্য এবারে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। হাতের কলম টেবিলের উপর শব্দ করে রেখে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আয় প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। আহি হুজোকে মাথা কাত করে সাই জানাল। মুহূর্তেই কি বলে ফেলল বুঝতে পেরে সেকেন্ডের ব্যবধানে আবার দুই পাশে ঘন ঘন মাথা নাড়ল, যার অর্থ না। আর মুখে বলল, থাক আমি আর বুঝব না। তুর্য হাতের ইশারায় দরজা দেখিয়ে বলল, 1 সেকেন্ডের মধ্যে রুম থেকে বের হবি, ফাস্ট। আহি দ্রুত বই খাতা গুছিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল, যেন হাফ ছেড়ে বাঁচল বেচারি। শেষে কিনা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার কথা বলল তুর্য ভাইছি। সে তো এসব স্বপ্নে দুঃস্বপ্নেও ভাবে না, ভাবার প্রশ্নই উঠে না। শহরের ব্যস্ত রাস্তার কোলাহল বাইরে আটকে আছে। ভেতরে অফিসের কক্ষে আড্ডা দিচ্ছেন আকবর চৌধুরী, আসলাম চৌধুরী ও তাদের বিজনেস পার্টনার তরিকুল আহমেদ। বিজনেস পার্টনার হলেও আকবর চৌধুরীর সাথে তার সম্পর্ক বন্ধুর মতো। সামনেই তার ছোট ছেলের বিয়ে, সেই নেমন্তন্ন করতেই এসেছেন আজকে। কথায় কথায় তিনি তুর্যের কথা তুলে বললেন, তাশরিকের কি খবর, বিয়ে শাদি দিয়েছ? আকবর চৌধুরী ঠোঁটে হাসির রেখা টেনে বললেন, না, সে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আমার কাছে কিন্তু ভালো একটা মেয়ে আছে, তাশরিককে একবার বলে দেখতে পারো। আমাদের বলায় কাজ হচ্ছে না, তুমি বলে দেখতে পারো। বলেই তুর্যের নম্বরে কল দিলেন আকবর চৌধুরী। 2 বার রিং হতেই রিসিভ হল। আকবর চৌধুরী ফোন কানে ধরেই বললেন, তোমার তরিকুল আঙ্কেল কথা বলতে চান, নেও কথা বলো। তুর্য খানিকটা আন্দাজ করে ফেলেছে তার কেন কথা বলতে বলছেন, কারণ এটা নতুন কিছু নয়। কয়েকদিন পরপরই তিনি অমুক আঙ্কেল তমুক আন্টিকে ফোনে ধরিয়ে দেন, আর তারা ঘুরিয়ে ফিরিয়ে বিয়ের কথাই বলেন। তাই তুর্য একটা গভীর শ্বাস টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম বাবা। এভাবে কিছুক্ষণ এটা ওটা কথা বলার পর তরিকুল আহমেদ আসল কথায় আসলেন। একটা গলা খাকারি দিয়ে বললেন, বলছিলাম একটা মেয়ে দেখেছি, দেখতে ফার্স্ট ক্লাস, যেরকম পড়া লেখায় সেরকম চেহারা, ছবি উঁচু লম্বা, তোমার পছন্দ হতে বাধ্য। আমি তোমাকে মেয়ের ছবি পাঠাই, তুমি দেখে বলো। জি আঙ্কেল, একটু আব্বুর কাছে দিন। আকবর চৌধুরী ফোন কানে ধরেই শুনতে পেলেন তার ছেলে বলতে আরম্ভ করেছে, আব্বু এসব কি শুরু করেছেন? আমি আগেও বলেছি সময় হলে আমি নিজে আপনাদের জানাবো। তাহলে এখন আবার এসব তুলছেন কেন? হুয়াই, ছেলে যে এসব কথা বলবে সেটা তিনি ভালো করেই জানেন। এটা তো আর নতুন কথা নয়। বিয়ের কথা বললেই এই কথাগুলো বলতে শুরু করে তুর্য। অনেক দিন একটা কথা বলবেন ধরেই ভেবেছেন কিন্তু বলেননি, তবে আজ বলেই ফেললেন। তোমার সময় হবে কবে? নাকি আহি সেদিন সত্যিই বলেছিল পছন্দের কেউ থাকলে বলতে পারো? নাকি সারা জীবন আইবুড়ো থাকার চিন্তা ভাবনা করে রেখেছ? আর 6 মাস, 1 বছর সময় দিন প্লিজ। এভাবে আর কত সময় নিবে? আমরা তো দেখছি নাতিপুতির মুখ দেখে রতে পারব না। পাশ থেকে একটু উচ্চকণ্ঠে বলে উঠলেন আসলাম চৌধুরী, যদি দাদা নানা হওয়ার এতই শখ জাগে নিজের মেয়েকে বিয়ে দিন, আর আমি টেনশন ফ্রি হই। দেন, আমার বিয়ে নিয়ে এত টেনশন করার দরকার নেই, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। শুধু একবার বিয়ে করি, বছরে বছরে নাতিপুতি পাবেন ইনশাআল্লাহ, বিড়বিড় করে বলল তুর্য। কিছু বললে নাকি? জোরে বলো, শুনতে পাইনি। না না, কিছুই বলিনি, একটু ব্যস্ত আছি, রাখছি বলেই ফোন কেটে দিল তুর্য। ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগে। পরিবেশ অনেকটা শীতল। পা থেকে মাথা পর্যন্ত পাতলা কম্বলে ঢেকে ঘুমিয়ে আছে আহি, তবে ঘুমটা গভীর নয়। আজ তো তুর্য ভাইয়ের চলে যাওয়ার দিন। ঘুমের মধ্যেই হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল কথাটা। কানটা একটু খাড়া করতেই ড্রয়িং রুমের হাউকাউ শুনতে পেল। তাহলে কি তুর্য ভাই এখনই চলে যাচ্ছেন? ধরফিয়ে কম্বলের নিচ থেকে উঠল আহি। 2 হাতে মাথার এলোমেলো ছোট ছোট চুলগুলো পিছনে ঠেলে বিছানায় এক কোণে পড়ে থাকা ওড়নাটা 2 কাঁধে ফেলে দৌড় লাগাল সে।
উদ্দেশ্য চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দেখতে পেল তুর্য বাড়ির মূল ফটক অতিক্রম করে চলে যাচ্ছে। সারা মুখে আধার নেমে এলো তার। তাহলে তুর্য তাকে না নিয়েই চলে গেল? কয়েক বছর আগে, মানে সে যখন অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল, তখন একবার তুর্যের সাথে যেতে চেয়েছিল সে। তুর্য প্রথমে না না করলেও যাওয়ার দিন ভোরে ঘুম থেকে তুলে বলেছিল 5 মিনিটসে রেডি হয়ে নিচে আয়। তাড়াহুড়োয় ভালো করে জামাকাপড়ও নিতে পেরেছিল না। সে তো ভেবেছিল এবারও এরকমটাই হবে। তাই তো রাতে জামাকাপড় সব গুছিয়ে রেখেছিল। কারণ এক ভুল সে আর দ্বিতীয়বার করতে চায় না। তুর্যের সাথে গিয়ে কোনোদিন কোন জামা পরবে সেটা ভাবতে ভাবতে রাতে ভালো করে ঘুমও হয়নি তার। শুধু শুধু দয় পা শান লোকটার জন্য ঘুম কামায় করল। এখন এত এত জামাকাপড় ল্যাগেজ থেকে নামিয়ে আবার আলমারিতে রাখতে হবে। কত কাজ মনে পড়লেই কান্না পাচ্ছে তার। তাছাড়া এই খবর যদি একবার শান্ত প্রান্তের কানে যায় তাহলে তো লজ্জার আর শেষ থাকবে না। আরও কিছুক্ষণ নানান ভাবনা চিন্তা করে রুমে গেল সে। সাথে সাথে তাহির আগমন। আপু, ভাইয়া তো চলে গেল, আর তুমি মাত্র ঘুম থেকে উঠলে? বিদায়ও দিতে পারলে না কেন রে? তোর ভাই কি রাজকার্য সাধন করতে যাচ্ছেন? তাকে বিদায় দিতে হবে। তোমাকে নেয়নি বলে মন খারাপ লাগছে, তাই না আপু? তাহির হাতে থাকা কিটক্যাট ডার্ক বর্ণেও দেখে আহি বলল, ওটা কোথায় পেয়েছিস? ভাইয়া দিয়েছে। শান্ত ভাইয়া, প্রান্ত ভাইয়াকেও দিয়েছে। তুমি তো ছিলে না, তাই পাওনি। সমস্যা নেয়, আমার থেকে তোমাকে দিব। আহি কপটরা দেখিয়ে বলল, খাবো না আমি। তোদের দিয়েছেন তোরা খা, আমি এখন ফ্রেশ হব। আরে একটু খেও। মোটেও না বলে ওয়াশরুমে চলে গেল আহি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল তাহি চলে গিয়েছে। সে চুল আঁচড়ানোর জন্য ড্রেসিং টেবিলের সামনে গেল। চিরুনি তুলতেই চোখ গেল একটা চকলেটের প্যাকেটে। নির্ঘাত তাহিটা রেখে গিয়েছে, তাই বলে গোটা একটা। সে তো কখনোই খাবে না। তুর্য ভাই কিভাবে পারলেন তাকে না দিয়ে বাকিদের দিতে? তিনি তো জানেনই এই চকলেটটা তার কত প্রিয়। থাক, খাবে না সে। আজ বড় আব্বু আসলে তাকে বলবে বাড়িতে বড় করে একটা পিকনিকের ব্যবস্থা করতে। সেখানে তুর্যের যত প্রকার পছন্দের খাবার আছে তাই রান্না করতে বলবে। তারপর ভিডিও কলে তাকে দেখাবে আর খাবে। একটু পর কিছু একটা ভেবে বাঁকা হাসি দিল আহি। আর বিড়বিড় করে আওড়ালো, আমাকে না নেওয়া, তাই না? আপনার ঘুরতে যাওয়ার আনন্দ যদি নষ্ট না করেছি, তাহলে আমার নামও আহি না। শহর যেন এখনো ঘুমোঘুম ভাব নিয়ে পড়ে আছে। চারপাশে কোলাহল কম, দোকানপাট অনেকটা বন্ধ। রাস্তায় এখনো ভিড় জমেনি, লোকজন খুব কম, শুধু পাখিদের ডাক শোনা যাচ্ছে। রোদটা ততক্ষণে শহরের উপর ছড়িয়ে পড়েছে। রাস্তার দুই পাশের ভবনগুলো ঝলমল করছে সেই আলায়। গাছের পাতায় পাতায় আলো খেলা করছে, আর হালকা ধুলো উড়ে এসে রোদে ঝিকমিক করছে। বিএমডাব্লিউটা মসৃণ রাস্তা বেয়ে ধীরে ধীরে এগোচ্ছে, যার ভিতরে হালকা ভলিউমে গান চলছে। পিঙ্কি আর আলিয়া জানালার কাঁচ নামিয়ে সকালের বাতাসে হাত ছুঁয়ে দিচ্ছে। তাসিন আর নাবিল নানান বিষয় নিয়ে ঝগড়া খুনসুটি করছে। থেকে থেকে তাদের সাথে আলিয়া, পিঙ্কিও জয়েন করছে। গাড়িটি ড্রাইভ করছে তুর্য। তার পাশে ড্রাইভিং সিটে বসে আছে তাসিন, আর পেছনের তিনটায় বসে আছে পিঙ্কি, নাবিল আর আলিয়া। নাবিলকে মাঝে বসিয়ে দুই পাশে তারা দুইজন বসেছে। তাসিন বলেছে, যখনই নাবিল গালি দিবে দুইজন দুই পাশ থেকে গুথা দিবি। তারাও তাসিনের কথা অক্ষরে অক্ষরে পালন করছে, তাই বেচারা যত কম কথা বলে পারছে। বাকিরা নানান কথা বার্তা বললেও তুর্য চুপচাপ ড্রাইভ করছে দেখে তাসিন একটা কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, ভাই, তুই যে একা আসলি? তোর পিচ্ছি ভাই বোনেরা আসতে চেয়েছিল না? না, গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সংক্ষেপে জবাব দিল তুর্য। তোর কাজিন বোন আছে না? আহি, সেও আসতে চাইল না? শেষ কথাটা অনেকটা অবাক হয়ে বলল তাসিন। কেননা কয়েক বছর আগে একবার তুর্য আহিকে তাদের সাথে ট্যুরে নিয়ে গিয়েছিল। আহি কান্নাকাটি করে একাকার করে ফেলেছিল।
সে তুর্যের সাথে ছাড়া ঘুমাবে না। তুর্য এক প্রকার বাধ্য হয়ে তাকে নিজের জন্য নেওয়া কটেজের একটা রুমে নিয়ে এসেছিল। পরে সারা রাত তাকে মেঝেতে কাটাতে হয়েছিল। কোনো রকম রাতটা কাটিয়েই পরদিন ভোরে বাড়িতে ফিরে এসেছিল। তাসিনের কথা শুনে তুর্য ড্রাইভিং করা অবস্থায় একবার তো দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে বলল, ওকে এনে কি তোর কোলে বসাতাম? আমার কোলে কেন বসাবি ভাই? বোন তোর কোলেই না হয় বসত। ভোলা ভালা মুখ করে বলল তাসিন। এবার আর তুর্য তার দিকে তাকালো না। ড্রাইভিং করা অবস্থায় চোয়াল তো করল। সেটা দেখে তাসিন আবারও বলল, না মানে আগে একবার এনেছিলি তো। যে কাণ্ডটা নাই করেছিল, তার একমাত্র কাজ কিভাবে কোন কথা বলে তুর্যকে গানো যায়। আর তুর্য রেগে যায়, তবে কিছু বলে না। চুপচাপ থেকে নিজের গোকে কন্ট্রোল করার চেষ্টা করে। তাসিনের কথা হলো তুর্য তো এমনিতেই কোনো কারণ ছাড়া গম্ভীর হয়ে বসে থাকে। তার চেয়ে বরং সে একটু গিয়ে দিলে তাও একটা কারণ থাকবে। বাকিরা তুর্যের রিয়াকশন দেখে ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা চালাচ্ছে। তাসিন নিজের হাসি আটকে রেখে আবারও বলল, তুর্য, বলছিলাম যে। তাসিনের কথার মাঝেই তুর্য গাড়িতে ব্রেক কষে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা বলবি? জাস্ট একটা এখানেই রেখে চলে যাব। গড প্রমিজ। তুর্যের ঠান্ডা কথার হুমকিতে দমে গেল তাসিন। কারণ তুর্যের রাগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। শুধু ধারণা বলা ভুল হবে, অভিজ্ঞতা আছে। একবার তো রাতের অন্ধকারে এক ভুতুড়ে রাস্তায় তাকে ফেলে চলে গিয়েছিল। কি সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল সেদিন তার। এই লার ঘরে বউ একদিনও টিকবে না। তাসিন সইয়ুর না ওভারশিউর, আর কোনোভাবে যদি টিকেও যায় জীবনেও বাপ হতে পারবে না। সারাদিন বউয়ের উপর জাজ দেখাবে, আর রাতে বউ কাজ ঘেঁষতে দেবে। লাথি মেরে ভবিষ্যৎ কার করে দেবে লার। টেবিলের মাঝখানে ধোয়া ওঠা ভাত, গরম ডাল, 2 প্রকারের ভাজি, দেশি মুরগির ঝোল আর কাঁচা সালাদের প্লেটগুলো রঙিন হয়ে উঠেছে টিউবলাইটের সাদা আলোয়। চৌধুরী বাড়ির সবাই খাবার টেবিলে খাচ্ছেন আর গল্প করছেন। এই বাড়ির 3 কর্তার দুনিয়ার সকল কথা যেন খাবার টেবিলে বসলেই মনে পড়ে। সারাদিনের সকল কাহিনী এখানে বসেই করেন। তবে তুর্য মোটেও বাবা চাচাদের মতো নয়। তার মতে খাবার টেবিলে বসে এত কিসের কথা? আজ তুর্য নেয় তাই কোনো সমস্যাও নেয়। যদিও এটা নিয়ে সে কখনো কিচ্ছু বলেনি, তবে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে রক্ত। কালো একটা সম্বন্ধ এলো। তোমার ছেলেকে একটু বুঝিয়ে বলো। প্লেটে সালাদ তুলতে তুলতে বললেন আকবর চৌধুরী। আমি আর বলতে পারবো না। তুমি বলেছে তাই নিয়েই বাড়ি ফিরে আমার সাথে গি করেছে। একসময় ভালো করে বুঝিও। জিজ্ঞেস করো তার কেমন মেয়ে পছন্দ, সেই অনুযায়ী মেয়ে দেখব। পরে বয়স হয়ে গেলে আর কোনো বাবা তার মেয়ে দেবে না। আসলাম চৌধুরী খাবার চিবোতে চিবোতে বললেন, আমাদের ছেলে লাখে একটা। কোন বাবা মেয়ে দেবে না ভাইজান? আর বয়সের কথা বলছো? তুমি তো 35 পার করে বিয়ে করেছিলে। সেখানে আমাদের তুর্যের তো এখনো 30 পার করতেই পারল না। তোমাকে ভাবির বাবা মেয়ে দেননি বুঝি? মেয়ে দেবে, তবে তোর ভাইপোর রূপ দেখে দেবে। মুখের কথা শুনলে তো। আর বিয়ে হয়েছে। আব্বু কি বলছো তুমি? ভাইয়া তো আমার সাথে কি সুন্দর করে কথা বলে। ভাবির সাথেও সুন্দর করেই কথা বলবে। সে যা বলবে ভাইয়া তাই শুনবে। দেখে নিও। তাহির কথা শুনে একযোগে সবাই হেসে দিল। এভাবে খাবার টেবিলে বসে তারা এটা ওটা নিয়ে কথা বলে একে একে সবাই উপরে চলে গেলেও আহি যায়নি। মারুফা বেগমও আহিকে ডেকে উপরে চলে গেলেন। কিন্তু আহি এখনও ঠায় বসে আছে দেখে পারভিন বেগম এসে তার পাশে দাঁড়ালেন। দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে গভীর নয়তায় আছে সে, তাই পারভিন বেগম বললেন, বসে বসে কি এত নয়তা করছিস? উঠবি না? আচ্ছা বড় মা, বড় আব্বু যে বললেন তুর্য ভাইয়ের কেমন মেয়ে পছন্দ সেটা জানতে। আমার বিয়ের সময়ও কি আমার কেমন ছেলে পছন্দ জানতে চাইবেন? পারভিন বেগম মুচকি হেসে বলল,
অবশ্যই চাইবে। কেন চাইবে না? কিন্তু আমার তো তখন বলতে লজ্জা লাগবে। কিভাবে বলবো বলো? খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল আহি। পরক্ষণেই আবার চট করে বলল, বড় মা, আমি বরং আপনাকে বলে রাখি। বিয়ের সময় যখন আমার কাছে জানতে চাইবে আমি বলবো, আপনাদের পছন্দই আমার পছন্দ, আর আপনি বলবেন, ছেলেকে অবশ্যই লম্বা, অনেক লম্বা আর চিকন হলে চলবে না, লম্বার সাথে মিলিয়ে শরীর স্বাস্থ্যও হতে হবে। নাক, চোখ, ঠোঁট, ভ্রু অনেক সুন্দর হতে হবে। আর ধবধবে ফর্সা যেন না হয়। খবর, দাঁড় তবে শ্যামলার চেয়েও ফর্সা হতে হবে। এই সামান্য চাওয়াই আমার। বুঝেছেন? পারভিন বেগম আহির পাশের চেয়ারে বসে ঠোঁট উল্টে মাথা নাড়ালেন, যার অর্থ তিনি বোঝেননি। আর মনে মনে মেয়ের কথা শুনে হাসলেন, এত কিছু বলে ফেলল, এটা নাকি আবার সামান্য। আহি একটু ভেবে বলল, আচ্ছা আমি আপনাকে কারোর সাথে তুলনা দিয়ে বোঝাই তাহলে বুঝবেন। উম্ম উম্ম। আহির ভাবনার মধ্যে পারভিন বেগম সোসের সুরে বললেন, এরকম ছেলে মনে হয় পৃথিবীতেই নেয় রে মা। আহি ঠোঁটে হাসি ফুটিয়ে উঠতে জিত হয়ে বলল, পেয়েছি বড় মা। কে বলেছে নেয়? একদম তুর্য ভাইয়ের মতো। ঠিক আছে, বাহ্যিকভাবে পায়ের নখ থেকে মাথার চুল অবধি তুর্য ভাইয়ের মতো হবে, কিন্তু অভ্যন্তরীণভাবে পুরো বিপরীত হবে। মানে আপনার ছেলের মতো রা, গি, খি, ট, খি, টে, রগ, চটা, মুখ রা হবে না। বুঝলেন? পারভিন বেগম আহির কথা শুনে উচ্চকণ্ঠে হাসতে আরম্ভ করলেন। একইভাবে হাসতে হাসতে বললেন, আমার সামনে আমার ছেলের এতগুলো গুণ বলে দিলি? করল না তোর? আমি যদি বলে দেই? আহি পারভিন বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি জানি আপনি বলবেন না, তাছাড়া আমি তো মিথ্যা বলিনি। পারভিন বেগমও আহিকে আগলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, রাগী মানুষের ভালোবাসাটাও কিন্তু বেশিই হয়। এক কাজ কর, আমার রুমে বিছানার ডান পাশে মোবাইল রাখা আছে, মোবাইলটা নিয়ে তুর্যকে একটা কল কর। ছেলেটাকে বিকালে কল করে পেলাম না। যা। আহি পারভিন বেগমের কাঁধ থেকে মাথা উঠিকে বলল, আমি পারব না বড় মা। আপনার ছেলে খালি কাবকি করে, তোর কথা বলতে হবে না। রিং হলে আমাকে ডাক দিস। আর শোন, মোবাইল নিয়ে তোর রুমে চলে যাবি, তোর বড় আব্বু ঘুমাচ্ছে। আহি অগত্যা মাথা নাড়িয়ে সাই জানালো। মন চাইছে না, তবুও বাধ্য হয়ে পারভিন বেগমের রুম থেকে মোবাইলটা নিয়ে নিজের রুমে গিয়ে ফোন লাগালো তুর্যের ফোনে। রিং হচ্ছে দেখে দ্রুত গলা উঁচু করে পারভিন বেগমকে ডাকল সে। নিচ থেকে পারভিন বেগমও গলা উঁচু করে বললেন, কথা বলতে থাক, আসছি। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। আহি কণ্ঠটা যথাসম্ভব মিষ্টি করে বলল, হ্যালো তুর্য ভাই। বল। সে যতটা মিষ্টি করে হ্যালো বলেছে, তুর্য তার থেকে দ্বিগুণ তেতো করে কথাটা বলল। আহি মনে মনে একটা ভেঙচি কেটে বলল, পৌঁছেছেন? না, আরও 3 দিন 3 রাত সময় লাগবে। কি ওচর লোক বললেই হয় পৌঁছেছে। বাঁকা বাঁকা কথা না বললে যেন পেটের ভাত হজম হয় না। এদিকে বড় মাটাও আসছেন না। নিজের বিরক্তি লুকিয়ে ফের বলল, কেমন আছেন? ভালো নেই রে, তোর বিরহে রে যাচ্ছি। এবার আর নিজের রাগকে সামলাতে পারল না আহি। টখিটে মেয়ে যা যে বলল। আপনি ভালো করে কথা বলতে পারেন না তুর্য ভাই? সব সময় রা করে কথা না বললে পেটের ভাত হজম হয় না নাকি? না, পারি না। আমার রা কথা শুনতে কল দিয়েছিস কেন? এত কথা না বলে আম্মুর কাছে ফোন দে ফাস্ট। আমিও আপনার সাথে কথা বলার জন্য রে যাচ্ছি না। বড় মা নেয় দেখেই কথা বলছি। হ্যাং আপ দা ফোন। আম্মু আসলে আবার কল করবি। পারবো না আমি, বলে আহি ফোন কেটে দিল। এত বড় ঘাড় রা লোক পৃথিবীতে দুটো আছে কিনা দেহ। একটু ভদ্র সভ্য ভাবে কথা বললে যায় নাকি? টাস লোক কোথাকার। চলবে।